অন্যদিকে প্রিন্স জাসপার, থার্নিয়াস আর আলভিরা এক গোপন স্থানে উপস্থিত ছিল। স্থানটি নির্জন, মেঘাচ্ছন্ন আকাশের নিচে, চারপাশ রহস্যের ছায়ায় ঢাকা, আলো আধারিতে আবৃত। এই পরিবেশে থার্নিয়াস কিছুটা উত্তেজিত ভাবে বলল, প্রিন্স, একটা বিশেষ খবর আছে। জাসপার গভীর দৃষ্টিতে তাকালো, তার কণ্ঠে সুপ্ত উৎকণ্ঠার স্বর। কি খবর? থার্নিয়াস কিছুটা গম্ভীর ভঙ্গিতে বলল, আমি দীর্ঘদিন ধরেই ব্যাপারটা পর্যবেক্ষণ করছি, কিন্তু মিস্টার চেনসিং সম্পর্কে কোনো খোঁজ পাচ্ছি না, এমনকি তাকে দেখাও যাচ্ছে না কোথাও। অনেক দিন হয়ে গেল। ব্যাপারটা খুবই অস্বাভাবিক লাগছে আমার। উনি আবার নতুন কোনো পরিকল্পনা করেনি তো অ্যাথলিয়ানকে নিয়ে? এই কথায় জাসপার চিন্তিত হয়ে গেল। চ্যান সিং এর আচমকা এই অন্তর্ধানকে সে সহজভাবে মেনে নিতে পারছিল না, তবুও পরক্ষণে ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল। জাসপার কঠিন দৃষ্টি নিয়ে থার্নিয়াসের দিকে কিছুটা তাকিয়ে বলল, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের এখন পূর্ণ মনোযোগ দিয়ে মিটিংয়ের বিষয়ে ফোকাস করতে হবে। প্রতিটা প্রস্তুতি নিখুঁত হতে হবে, কোনো ভুল করা যাবে না। ডক্টর আর্থার যেদিন তারিখ নির্ধারণ করবে সেদিনে আমি একটুখানি শান্তি পাবো। মিটিংয়ের আগ পর্যন্ত আমি আর কোনো বিষয় নিয়ে মাথা ঘামাতে চাই না। থার্নিয়াস। তার কণ্ঠের অটলতায় থার্নিয়াস বুঝতে পারল জাসপারের মনের মধ্যে কোনো দ্বিধা নেই। দিনের পর দিন, রাতের পর রাত ধরে মিস্টার চ্যান সিং বন্দি অবস্থায় রয়েছেন। প্রতিদিনের মতো তাকে খাবার সরবরাহ করা হচ্ছে। তিনি একটা বিশেষ উদ্দেশ্যের জন্য জীবিত, কারণ তার কাছে এমন কিছু মূল্যবান তথ্য রয়েছে যা ওয়াং লি নিজেও জানে না। এই তথ্যের আশায় তাকে বন্দি অবস্থায় রেখে যত্ন সহকারে তার পরিচর্যা করা হচ্ছে। অন্যদিকে মিস ঝাং প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তাকে জানানো হয়েছে যে মিস্টার চ্যান সিং আর ফিওনা গ্রিসে গেছেন বিশেষ কাজে। এই সংবাদ দিয়েছে ডক্টর লিও ঝান, কিন্তু ফিওনার অনুপস্থিতি নিয়ে ডক্টর লিও ঝান এখনও উদ্বিগ্ন। প্রায়শই সে ফিওনার খোঁজ খবর নিতে চেষ্টা করে। ফিওনার বান্ধবী লিন লিয়ার সাথে সেও দেখা করেছিল, কিন্তু লিন আর লিয়াও তার বন্ধুর কোনো খোঁজ খবর জানে না। তারাও এই নিখোঁজের ঘটনায় গভীর উদ্বিগ্ন, যেখানে অদৃশ্য কোনো রহস্য তাড়া করছে তাদের। অবশেষে ফিওনা ছাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। আজকে সাজে তার মৃদু স্বাচ্ছন্দ্য স্পর্শ। সে বেছে নিয়েছে একটি সাদা হালকা মিহি কাপড়ের লম্বা কোটি। কোটির নিচে ছিল এক টুকরো গোলাপি ছোঁয়া একটি ছোট্ট পাতলা ক্রপ টি শার্ট, যা তার কোমরের সূক্ষ্মতা প্রকাশ করছে। তার সাথে ছিল একটা জিন্সের শর্ট প্যান্ট, যা হাঁটুর অনেক উপরে এসে থেমেছে। চীনের ঐতিহ্যের ছোঁয়া থাকা সত্ত্বেও এতে আধুনিকতা স্পষ্ট। চুল আঁচড়ে সাজাতে খুব বেশি সময় লাগেনি, কিন্তু তার অনিব্যস্ত চুলগুলো একরকম নান্দনিকতার ছোঁয়া নিয়ে দাঁড়িয়ে আছে। যদিও কোনো মেকআপ ছিল না তার কাছে, তার মুখের স্নিগ্ধতা অভিব্যক্তির কোনো অভাব ছিল না। তবে এই বন্দি জীবনে সাজগোজের কোনো আগ্রহ নেই তার। একঘেয়েমি আর অবরুদ্ধতার ভার তার মনের উপর চাপিয়ে রেখেছে এক অদৃশ্য শৃঙ্খল। তার শাস্তি ইচ্ছে করে না, এমনকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখার রুচিটুকুও হারিয়ে গেছে। এই সীমাবদ্ধ জীবনের প্রতিটি দিন একই রকম বিষণ্ণতা ঢাকা, সাজানোর মতো কোনো স্বপ্ন কিংবা খুশি আর অবশিষ্ট নেই ফিওনার মনে। অ্যাকোয়ারা ফ্লোরা স্টাইলের একটি ফ্রক পরেছে, যার কোমল ডিজাইনে তাকে এক স্বপ্নীল অন্য গ্রহের পরীর মতো লাগছে। তার নীল রঙের চুলের সাথে ফ্রকের নকশা এমনভাবে মিশেছে যে তাকে দেখে মনে হয় কল্পনার কোনো রাজকুমারী। ফিওনাকে দেখে অ্যাকোয়ারা মৃদু হাসি দিয়ে বলল, বাহ, আজকে তোমাকে অন্যরকম লাগছে ফিও। ফিওনা একটু লজ্জা পেয়ে উত্তর দিল, বেশি খারাপ লাগছে? আসলে আমার এই ড্রেসটা চীনে বেশি জনপ্রিয়। হ্যাঁ, বারবার একই শহর থেকে পোশাক আনতে গেলে একটু ঝুঁকি আছে, তাই ও ভিন্ন শহর থেকে ভিন্ন ভিন্ন ধরনের জামা কাপড় কিনে আনে। এরকমই পোশাক পরে ওখানকার মেয়েরা। তবে থার্নিয়াস মাঝে মাঝে বিভিন্ন ধরনের ড্রেস নিয়ে আসে। অ্যাকোয়ারা মাথা নাড়িয়ে বলল। কথার ফাঁকে তারা ছাদের দিকে যেতে শুরু করলো। কাঠের সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে উঠতে ফিওনা আর অ্যাকোয়ারার মধ্যে হালকা কথা চলতে থাকলো। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তাদের বন্দি জীবনের একঘেয়েমি কিছুটা হলেও দূর করে। অবশেষে ফিওনা ছাদের ভেতরে পা রেখে কিছুটা থমকে দাঁড়ালো।
ছাদটি ছিল এক বিস্ময়কর স্থান, যেখানে প্রতিটি কোণা, প্রতিটি বক্রতা এক অজানা রহস্যে লুকিয়ে ছিল। চারিপাশে নির্মিত ছিল গ্লাস রেলিং, যার মাধ্যমে ছাদের অপর প্রান্তের দৃশ্য স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। গ্লাসের ওপর সূর্যের আলো যখন পড়ছিল, তখন স্টোর এক অদ্ভুত ঝলকানি সৃষ্টি হচ্ছিল। পায়ের নিচের ফ্লোরও ছিল অন্যরকম এক ধরনের পাথরের উপর সূক্ষ্ম রঙিন কারুকাজ করা হয়েছে। ফিওনা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। চোখের সামনে ছাদের চারিপাশে টবে ফুটে থাকা ফুলগুলো তাকে মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করছিল। প্রতিটি ফুলের আকার, রং, গন্ধ এক ভিন্ন দুনিয়ার কথা বলছিল। তার চোখে কিছুক্ষণ হারিয়ে গিয়েছিল এত সব ফুল, এত নতুন রূপে সমাহার, যা সে আগে কখনো দেখেনি। অ্যাকোয়ারা তার পাশ দিয়ে আস্তে আস্তে এক এক করে ফুলগুলোর পরিচয় দিতে শুরু করলো। ফিওনা অ্যাকোয়ারার পিছে পিছে হাঁটছে আর মন দিয়ে ফুলের বর্ণনা শুনছে। একটা ফুলের সামনে যে অ্যাকোয়ারা বলল, সফটিক মনি ক্রিস্টাল জেম। এটি দেখো ফিওনা, এই ফুলটা সফটিকের মতো উজ্জ্বল। তার প্রতিটি পাপড়ি রূপালী রোশনির মতো আলো বিকিরণ করে। আর এটা ধূসর পাতার ফুল, যেটার পাপড়ির রং সাদা আর ধূসর ছিল। মেঘের মধ্যে সূর্য ওঠার দৃশ্য। এই ফুলটার নাম হচ্ছে অগ্নিপথ, প্যাথ অফ ফায়ার। এই ফুলের পাপড়ি লাল আর সোনালি ছিল, অগ্নিময় আভার মতো। এই ফুলটা কসমিক ব্লসম, মহাকাশী। এটার পাপড়িগুলো নীলাভ আর সোনালি আভার ছিল। অ্যাকোয়ারা আবারও বলল, আলোর মুকুট, ক্রাউন অফ লাইট। এই ফুলটির সৌন্দর্য দেখো, এটার পাপড়িগুলি সাদা আর হলুদ ছিল। চাঁদনি ঝর্ণা, মুনফল। এটি চাঁদনি ঝর্ণা। অ্যাকোয়ারা আবারও এক পা এগিয়ে গিয়ে বলল, এই ফুলের পাপড়ি সাদা আর নীলাভ, ধ্বংস ফুল, ডোম ফ্লাওয়ার। এটি হলো ধ্বংস ফুল। এটার পাপড়ি ছিল ডার্ক ম্যাজেন্ডা আর নীলের মধ্যে। ফিওনা এক এক করে প্রতিটি ফুলের সৌন্দর্য আর রহস্যে আচ্ছন্ন হয়ে পড়েছিল। তার চোখে নতুন পৃথিবী উন্মোচিত হচ্ছিল। অ্যাকোয়ারার কথাগুলো তার মনের গভীরে নুয়ে যাচ্ছিল। তার অনুভূতি একে একে ফুটে উঠেছিল ছাদের প্রতিটি কোণে। এক পাশের ফুল দেখা শেষে অ্যাকোয়ারা ফিওনাকে আরেক পাশে নিয়ে গেল সেখানকার ফুল দেখতে। অ্যাকোয়ারা ফিওনাকে আরেক পাশে কিছু ফুলের বর্ণনা দিতে শুরু করলো, আর ফিওনা একে একে প্রতিটি ফুলের সৌন্দর্য মুগ্ধ চোখে দেখছিল। তার সামনে ফুলগুলো ছিল এক একটি জীবন্ত কবিতা। হিমবা গোলাপ, গ্লাসিয়ার রোজ। এটি হিমবা গোলাপ। এটার পাপড়ি ছিল বরফের মতো সাদা, তবে মাঝে মাঝে একটু নীলাভ আভা আছে। নীলকমল, ব্লু লোটাস। আর এই নীলকমল, এটা এমন এক ফুল যা জলের মধ্যে থেকে উঠে আসা। এটার পাপড়ি নীলাভ রঙের ছিল। লাভলেস ফুল, লাভলর্ন ফ্লাওয়ার। এই ফুলটি খুবই বিশেষ। এটা এতটাই সুন্দর আর দুঃখময়। এটার পাপড়ির মধ্যে মিষ্টির রঙের সঙ্গে একটা রক্তচক্ষের ছাপ আছে। ফিওনা অবাক হয়ে প্রশ্ন করলো, আচ্ছা অ্যাকোয়ারা, এই ফুলগুলো কি কখনো যত্ন নিতে হয় না, পানি দিতে হয় না? অ্যাকোয়ারা হাসতে হাসতেই বলল, না, সব সময় নয়, শুধু গ্রীষ্মকালীন সময় পানি দরকার হয়, তবে সেটা খুব কম। এই যে ছাদের ফ্লোরের নিচে একটা সিস্টেম আছে, অটো স্প্রিং ওয়াটারিং সিস্টেম। এটা এমন একটা সিস্টেম যা প্রাকৃতিকভাবে বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে গাছগুলোর স্বয়ংক্রিয় পানি সরবরাহ করে। যেখানে পাইপের ছিদ্র দিয়ে পানি ছড়িয়ে পড়ে, একাধিক বাটন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। অনেকগুলো মোটা লোহার পাইপ পাতা আছে, আর সেই পাইপগুলোর মধ্যে ছিদ্র রয়েছে। একে একে পানি দেওয়ার সময় এই ছিদ্রগুলো দিয়ে পানি ছড়িয়ে পড়ে পুরো ছাদে। তাহলে এভাবেই পানি দিতে হয়? কোনো সমস্যা তো হলো না ফ্লোরে হাঁটার সময়? ছাদের এক কোণে দাঁড়িয়ে ফিওনা অ্যাকোয়ারা থেকে গাছগুলোর পরিচর্যার এক অদ্ভুত সিস্টেমের কথা শুনে অবাক হয়ে গেল। অ্যাকোয়ারা গর্বিতভাবে উত্তর দিল, এটা হচ্ছে আধুনিক পানি সিস্টেম, যা ফ্লোরের নিচে থাকা লোহার পাইপের মাধ্যমে কাজ করবে। এগুলোতে ছোট ছোট ছিদ্র আছে, যেগুলো থেকে পানি বের হয়ে সোজা গাছের গোড়ায় পৌঁছবে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে কোনো রকমের জল দূষণ বা সমস্যা হয় না। শুধু এই বাটনগুলো প্রেস করতে হবে। সে একটি সাদা গোলাকার বাটনের দিকে নির্দেশ করলো, যেটি ছাদের ফ্লোরে এক কোণে স্থাপন করা ছিল। ফিওনা কৌতূহলী হয়ে প্রশ্ন করলো,
এই সিস্টেমটা কি খুব জটিল? না, খুবই সহজ। ফ্লোরের নিচে পাইপগুলো তৈরি করা হয়েছে এমনভাবে যেন যখন তুমি বাটনটি চাপবে সিস্টেম অটোমেটিকলি সক্রিয় হবে আর পানির প্রবাহ শুরু হবে, যা বাটনগুলো এমনভাবে রাখা হয়েছে যাতে হাঁটার সময় কোনো অসুবিধে হয় না। তারা সূক্ষ্ম আর মসৃণ অবস্থায় আছে। এটা তো খুবই ইন্টারেস্টিং সিস্টেম। সিস্টেমটা তো একদম নিখুঁত। একবারা মৃদু হেসে ফিওনাকে বলল, তুমি একটু থাকো, আমি আসি। একটা জিনিস ভুলে গেছি, দাঁড়াও, আসি, একটু সময় লাগবে। ফিওনা মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক আছে একু, তাড়াতাড়ি এসো। একবারা দ্রুত পা চালিয়ে ছাদ থেকে নেমে গেল। তার চলে যাওয়ার মুহূর্তে ফিওনার চারিপাশে শান্তি ভর করলো। ছাদের ফুল গাছগুলো সেই অদ্ভুত ফুলে সুগন্ধ আর হালকা বাতাসের মৃদু নিঃশ্বাস তাকে অদ্ভুত প্রশান্তির মধ্যে ডুবিয়েছিল। ফিওনা নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো, তার চোখে কিছুটা চিন্তা, কিছুটা বিরক্তি। এত সুন্দর জায়গা এটা, তবুও কিছু একটা ছিল যা তার মনকে অস্থির করে তুলল। ছাদের কিনারায় এসে দাঁড়ালো ফিওনা। চারিপাশে তাকালেই শুধু পাহাড়, পাহাড় আর পাহাড়। সবুজে আচ্ছাদিত প্রকৃতি অশেষ আর একেবারে আকাশের সীমানায় মিশে গেছে। মেঘগুলো এত কাছে, হাত বাড়লেই ছুঁয়ে দেওয়া যাবে। এই দৃশ্য ছিল কোনো স্বপ্নের মতন। ফিওনা চোখ বন্ধ করে কিছুটা অবাক হয়ে হাত বাড়ালো। মেঘের নরম গাঁথনে প্রথমেই হাতটি ছুঁয়ে গেল। ঠান্ডা অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ল। হঠাৎ ফিওনার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। আচ্ছা একোয়ারা, যে পানি দেওয়ার সিস্টেমের কথা বলছিল, যদি আমি সেটা চালু করি তাহলে তো দেখতে পারবো কিভাবে গাছগুলোকে পানি দেওয়া হয়। এই চিন্তা মনে আসতেই ফিওনা ফ্লোরের কাছে থাকা একটা বাটন প্রেস করলো। ঠিক তখনই সিস্টেমের ভেতর থেকে একটা নড়াচড়া শুরু হলো। এক মুহূর্তের মধ্যে চারপাশে থাকা ফ্লোরের সব পাইপ থেকে পানি বের হতে শুরু করলো। মনে হচ্ছে কোনো ঝর্ণা থেকে তারিফের মতো স্রোত বেরিয়ে আসছে। প্রথমে অল্প কিছু, তারপর আরও দ্রুত গতিতে পানি ছড়িয়ে পড়লো সবগুলো পাইপ থেকে একসঙ্গে বেরিয়ে আসছিল। ফিওনা অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো। পুরো ছাদ এক নিমিষেই পানিতে ভিজে গেল। তার শরীরে জামা কাপড় ভিজে একেবারে গেল, স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে। সে চিৎকার করে ডাকতে থাকলো, আচ্ছা একোয়ারা। তবে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ফিওনা হতভম্ব হয়ে আবার একাধিক বাটন প্রেস করতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। পানির প্রবাহ থামলই না, বরং আরও জোরে জোরে বের হতেই লাগলো। এদিকে ছাদে প্রবেশ করা আর বের হওয়ার সিস্টেম ফিওনা জানেই না। একদম নিজেই তার ভুল বুঝতে পারলো যে সে যে সিস্টেম চালু করেছিল তা কাজ করেছে, কিন্তু বন্ধ করার উপায় সে জানে না। সেখানে থেকে বের হওয়া পানি থামানো সম্ভব ছিল না। একবারে জানতো এই সিস্টেমের সঠিক কৌশল। ফিওনা একাধিকবার বাটন প্রেস করার ফলে জল প্রবাহ এতটাই তীব্র হয়ে উঠল যে ফিওনার শরীরের পড়া প্রতিটি ফোঁটা মনে হচ্ছিল ধারালো কাটার মতন। পানি শক্ত হয়ে গায়ে আছড়ে পড়ছিল। সে সরে যেতে চেষ্টা করলো, কিন্তু চারিদিকে থেকে আসা পানি তাকে এক জায়গায় আটকে রেখেছে। প্রথমে সামান্য অস্বস্তি, তারপর ধীরে ধীরে ব্যথার অনুভূতি হতে লাগলো। ফিওনা ভিজে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পুরো শরীর তীক্ষ্ণ ঠান্ডায় কাঁপতে শুরু করলো। পানি এতটাই প্রবল ছিল যে তার শরীরের উপর আছড়ে পড়তে পড়তে এক ধরনের ভারী অনুভূতি সৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে ফিওনার কোণে ধরে একটা শক্ত হাতে টান দিয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে দিল। প্রথমে কিছু বুঝে উঠতে পারল না ফিওনা। চোখের সামনে অন্ধকারের মধ্যে দিয়ে একটা অবয়ব স্পষ্ট হতে লাগলো। তারপর স্পন্দন কিছুটা দ্রুত হয়ে উঠল, কিন্তু ঠিক কি অনুভব করছে, আশ্বস্ত হবে নাকি ভয় পাবে, সেই মুহূর্তে ঠিক করতে পারছিল না। তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি এক চমকানো দৃষ্টিতে তাকেই দেখে যাচ্ছিল। সেই সবুজ চোখ দুটি গভীর কোনো রহস্যে মোড়া ছিল। সেই চোখগুলো সরাসরি ফিওনার দিকে তাকিয়ে তার আত্মাকে ছুঁয়ে যাচ্ছিল। তার দৃষ্টিতে ছিল তীক্ষ্ণ। জাসপার কঠোর কণ্ঠে বলল, হ্যাঁ ভাই, তুমি ছাদে কি করছো? কার অনুমতি নিয়ে তুমি ছাদে এসছো? আর এসব কি করেছো তুমি? তার কথায় অসন্তুষ্টির গভীরতা ছিল, কিন্তু সেই মুহূর্তে ফিওনা শুধু এক মুহূর্তের জন্য তীব্র শীতলতা অনুভব করলো। জাসপারও পুরোপুরি ভিজে গেছে, তার কালো ব্লেজার উপর পানি কাঁপছে। ফিওনাকে শক্তভাবে ছেড়ে দিয়ে জাসপার দ্রুত সে বাটন প্রেস করতে শুরু করলো। তবে বাটনগুলো একাধিকবার প্রেস করার কারণে
কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। বাটন কাজ না করায় জাসপার হতাশ হয়ে একেবারে সিস্টেমটাই ঠিক করতে চেষ্টা করছিল। তার চোখে চাপের স্পষ্ট ছাপ। হঠাৎ করে জাসপার চোখ গেল ফিওনার দিকে। ফিওনা যে পোশাকটি পরেছিল তার হালকা গোলাপি আর সাদা রঙের জামা ভিজে যাওয়ায় পর একে একে তার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়ে উঠল। জামার কাপড়টি এতটুকু পাতলা হয়ে গিয়েছিল যে পানি চলতে চলতে তার দেহের সঙ্গে আঁটোসাঁটো হয়েছিল। ফিওনার কোমর, বুকের শেখা, শারীরিক গঠন পরিষ্কার দেখা যাচ্ছিল। এমন দৃশ্যের কারণে জাসপার এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। জামাটি ভিজে গিয়ে তার ত্বকের সঙ্গে লেগে থাকায় অনেক কিছুই একে একে উন্মোচিত হয়ে গিয়েছিল, যা চোখে পড়ার মতন। জাসপার দ্রুত এসে ফিওনার সামনে দাঁড়ালো। তার চোখে তীব্র অস্থিরতা। তার হাত তড়িঘড়ি করে নিজের কালো ব্লেজারটি খুলে ফিওনার দিকে বাড়িয়ে দিল। ফিওনার বুকের দিকে ব্লেজারটি ধরার সাথে সাথে ফিওনার ভিজে পোশাক কিছুটা আড়াল হয়ে গেল। ফিওনা অবাক হয়ে তাকালো, কিছু বুঝতে পারল না। তার মুখে অজ্ঞতা ফুটে উঠল। জাসপার আবার ফিরে যায় নিজের জায়গায়, সিস্টেমের কাছে বাটনটি ঠিক করার প্রচেষ্টা চালায়। তার চোখে গভীর তৎপরতা। কিছুটা পানি কমেছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি। ছাদের ভেজা পটভূমিতে পানি ছড়িয়ে পড়ছিল, পুরো ছাদটাই ঢেকে যাচ্ছে। ফিওনার মাথা ঘুরে যাচ্ছিল, তবে কোনো উত্তর ছিল না। সঠিক পরিস্থিতি সে নিজেও বুঝে উঠতে পারছিল না। পানি হঠাৎ আরও কয়েকটি ছিদ্র দিয়ে গলগল করে বেরিয়ে আসতে শুরু করলো, আর তার ঝাপটা জাসপার পুরোই ভিজে গেল। তার পরনে ছিল সাদা শার্ট আর কালো টাই, যা দ্রুত পানিতে ভিজে গাঢ় হয়ে গায়ে লেগে আছে। বিরক্তির সঙ্গে কিন্তু অভ্যস্ত দক্ষতায় সে এক টানে টাইটা খুলে ফেললো, আর যখনই ঝাপটানো পানি শার্টের উপর এসে পড়লো তাতে কয়েকটি বোতামও ঝিলে হয়ে খুলে গেল। তার শক্তপোক্ত বুক স্পষ্ট হয়ে উঠল। তার চুলগুলো ভিজে গিয়ে কপালে এসে লেপটে চাচ্ছিল, তাই ভেজা আঙুলের সাহায্যে সেগুলো পেছনে ঠেলে দিল। সরাতে লাগলো। দূরে দাঁড়িয়ে ফিওনা মুগ্ধ হয়ে তাকিয়েছিল। ফিওনার স্পন্দন তীব্র হয়ে উঠেছে, বুকে ঢেউ তুলেছে প্রতিটি ধুকপুক। তার চোখের সামনে এক হাঁটু ভেঙে বসে থাকা জাসপার। ভেজা শার্ট গায়ে লেপটে গেছে, তার মসৃণ ত্বক আর মজবুত পেশিগুলো স্পষ্ট। ফিওনা নিজেকে সামলাতে পারছে না। তার চোখে পলকহীন জাসপারকে ঠিক এই মুহূর্তে গিলেই খাচ্ছে। এমন অস্বাভাবিক আবেগে ভরা দৃশ্য। ফিওনা সমস্ত জগৎ থেমে গেছে। তার দৃষ্টি নির্লজ্জের মতন আটকে আছে এই অপরূপ মুহূর্তে। জাসপার ফিওনার দিকে আবারও তাকালো। তার দৃষ্টিতে তীক্ষ্ণতা ফুটে উঠল। শিউকুটি করে কুঁচকে গেল। কিছু অনুমান করতে চেষ্টা করলো। ফিওনা এক দৃষ্টিতে তাকিয়েছিল, তখনও তার চারিপাশের সব কিছু থেকে সে বিচ্ছিন্ন। এতটাই গভীরভাবে ডুবেছিল সে। কখন যে জাসপারের জড়িয়ে দেওয়া ব্লেজারটি তার বুক থেকে পড়ে গেছে তার কোনো হুঁশই ছিল না। ফিওনার নজর ছিল কেবল জাসপারের দিকে। তার চারিপাশে বাস্তবতা তখন অর্থহীন, আর সে তা বুঝতেও পারেনি কেন জাসপার তার গায়ের ব্লেজারটি জড়িয়ে দিয়েছিল। পানি একেবারে বন্ধ হয়ে গেলেও ঝিরিঝিরি একটু একটু করে ছাড়তে থাকলো। জাসপার ধীরে পায়ে উঠে এসে আবারও ফিওনার দিকে এগিয়ে আসতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই ফিওনার ধ্যান ভেঙে গেল। এক পলকেই ফিওনা নিজেকে সামলে নিল, কিন্তু তার মনে এক ধরনের অস্থিরতা চলছিল। মনে মনে নিজেকে আবারও গালি দিতে লাগলো। ফিওনা, আবারও তুই এইভাবে তাকে দেখছিলি? এই ফায়ার মনস্টারটা বোধহয় বুঝে ফেলেছে তুই তাকে চোখ দিয়ে সর্বনাশ করছিলি। এখন কি করবি? কিভাবে সামলাবি এই পরিস্থিতি? জাসপার হঠাৎ করে ফিওনার একদম সামনে এসে দাঁড়ালো। তার ভাবভঙ্গি থেকে রাগ আর অবাক করা এক ধরনের ঠান্ডার তীব্রতা বের হয়ে আসছিল। আমাকে সিরিয়াস করতে চাইছ? সিরিয়াসলি? একজন ড্রাগনকে তুমি নিজের প্রতি অ্যাট্রাক্ট ফিল করাতে চাইছ? নিজের বডি এভাবে শো করে কি প্রমাণ করছো? এভাবে সব পুরুষকে বডি শো করে সিরিয়াস করো? ফিওনা হতভম্ব হয়ে একটুও নড়তে পারেনি। তার মনে একের পর এক প্রশ্ন উঠছিল, কিছু বুঝে উঠতে পারছিল না এই লোকটা বলছে কি। তার চোখ ঝলকে উঠল, অস্বস্তি, গা ঠান্ডা হয়ে গেল। কী সব কথা? কেন সে এমন কথা বলছে? ফিওনা এই এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল, সঠিক শব্দ খুঁজে পাচ্ছিল না। জাসপারের কথাগুলোর মধ্যে তীব্রতা ছিল, কিন্তু তার ওপর থেকে উনি এমনভাবে কথা বলছিলেন মনে হলো সে ফিওনার একান্ত জীবন সম্পর্কে সব জানে। সে
এই ব্যক্তিটির কঠোর বাক্য আর অবহেলা তাকে পুরোপুরি অপ্রস্তুত করে রেখেছিল। পৃথিবীটা থমকে গেছে এক মুহূর্তে। আপনার কি মাথা খারাপ? ফিওনা বিরক্তি নিয়ে প্রতিটি শব্দ উচ্চারণ করলো। কি সব বাজে কথা বলছেন? আমি কেন আপনাকে সিডিউস করতে যাব? আর আমি আজ পর্যন্ত কোনো ছেলের সামনে যাইনি। আমার কোনো ছেলে বন্ধুও ছিল না। জাসপারের তীক্ষ্ণ চোখে এক মুহূর্তের জন্য কিছুটা বিরক্তি এলো। সে আবারও অটল হয়ে বলল, ও তাই? তাহলে ডক্টর লিউ ঝান, যার সাথে রাস্তায় দাঁড়িয়ে একদিন কথা বলছিলে? জাসপার তার দিকে কিছুক্ষণ তাকালো। তারপর ফিওনা অবলীলায় উত্তর দিল, উনি মিস ঝাংয়ের ডক্টর আর আমার গ্র্যান্ডপার পার্টনারের নাতি, তাই। আর মাত্র একদিন তার সাথে কিছু সময়ের জন্য দেখা হয়েছিল। আর আপনাকে কেন কৈফিয়ত দিচ্ছি? আপনার কি তাতে? ফিওনার কথা শেষ হতে না হতেই তার গলা কিছুটা কাঁপলো, কিন্তু সে নিজেকে ধরে রেখেছিল। সে জানতো এখন এই মুহূর্তে তার শুদ্ধতা আর নির্দেশতা স্পষ্ট হওয়া উচিত ছিল। জাসপার কোনো পূর্বাভাস ছাড়াই ফিওনার কোমরে তার শক্ত হাত পেঁচিয়ে নিল আর তাকে নিজের শরীরে এমনভাবে মিশিয়ে নিল আকাশে কোনো প্রলয় আসনের মতন। তার দৃঢ় বাহুর বন্ধনে ফিওনা এতটাই অবশ হয়ে গেল যে শ্বাস নেওয়া কঠিন হয়ে গেল। জাসপারের উচ্চতা এতটাই যে ফিওনার মুখে এসে ঠেকেছে তার শক্ত বক্ষের কাছে। ফিওনা চোখ তুলে তাকাতে বাধ্য হলো। তাকে অতিক্রম করে থাকা সেই গভীর নিষ্ঠুর সবুজ চোখে গভীরে কি এক অজানা আকর্ষণের টান। এক মুহূর্তে হারিয়ে গেল চারিপাশে সব কিছু। ফিওনা মনের ভেতর ধীরে ধীরে ঢেউ তুলল এক নিঃশব্দ প্রতিধ্বনি, এক অভাবনীয় আকাঙ্ক্ষা। তার বুকের ভেতর গতি ক্রমেই তীব্র হয়ে উঠল আর তার অনুভূতি ধোয়ার মতো জড়িয়ে ধরল তাকে। এই ড্রাগন মনস্টার আসলে চায় কি? তার স্পর্শে কেন এমন এক অজানা উত্তাপে পুড়ে যাচ্ছে সে? জাসপার একদম কাছে এসে গভীর আবেশে স্বরে বলে উঠল, তোমাকে না বলেছিলাম আমার কাছে আসবে না, নিজেকে আমার থেকে দূরে রাখবে, মনে নেই? ফিওনা অবাক হয়ে তাকে জবাব দিল, কিন্তু আজকে তো আমি আপনার কাছে আসিনি, আপনি নিজেই এসেছেন। জাসপারের চোখে এক অদ্ভুত কিছু ফুটে উঠল। ফিওনা তুমি আসতে বাধ্য করেছ। কেন করো বাধ্য? এমন এমন কাজ করো যে আমি আসতে বাধ্য হই। আমি আবার কি করেছি? এই যে আমি যখন গ্লাস হাউসে ঢুকছিলাম, ছাদের দিকে তাকিয়ে দেখলাম পানির ঝর্ণা ছড়াচ্ছে। তখনই বুঝলাম কিছু তো একটা ঘটেছে ছাদে, তাই ছুটে এসছে। চোখে বিস্ময়। আপনার কেন মনে হলো এটা আমি করেছি ছাদে? জাসপার ছোট পাখি এক রুক্ষ তিরস্কারে বলল, এমন ব্যাককেল কাজ আর কে করবে এই মাউন্টেন গ্লাস হাউসে? এই কথায় ফিওনা রাগে গা চলে উঠল। নিজেকে জাসপারের শক্ত বাঁধন থেকে মুক্ত করার প্রাণপণ চেষ্টাই করলো সে, কিন্তু সে আরো শক্ত করে তার সরু কোমল দেহটিকে নিজের বুকের সাথে চেপে ধরে রাখলো। এমন এক অদম্য বন্ধনে ফিওনার শরীরে ক্ষীণ হয়ে যাচ্ছে, কিন্তু সেই বন্ধনের গভীরে এক প্রচণ্ড আকর্ষণের স্রোত বইছে যা তাকে তার অজান্তে এক গভীর তীব্র আবেশে আচ্ছন্ন করে তুলেছে। জাসপারের শক্তিশালী বাঁধনে বন্দি ফিওনা এক পলকে বলল, ছাড়ুন, আমার ব্যথা পাচ্ছি আমি। ছাড়বো কেন? এটাই তো চেয়েছিলে আমি তোমার প্রতি আকর্ষিত হয়ে তোমার কাছে আসি। আপনাকে কে বলেছে যে আমি এটা চেয়েছি? জাসপারের তীক্ষ্ণ চোখে বিদ্রুপ ফুটে উঠল। তাহলে ব্লেজার খুলে ফেলে দিয়েছো কেন? এখনই কি বুঝতে পারছো না তুমি কি অবস্থায় আছো? একবার নিজের দিকে তাকাও। ফিওনার কোমরে পেঁচিয়ে রাখা জাসপারের হাত কিছুটা শিথিল হলেও তার গর্ষিত বাঁধন পুরোপুরি মুক্ত হলো না। ফিওনা ধীরে ধীরে নিজের দেহের দিকে তাকাতেই তার চোখে বিস্ময় বড় হয়ে উঠল। জাসপারের বলা কথাগুলো তখনই তার কাছে অর্থবহ হয়ে উঠল। পলকের মধ্যে নিজেকে জাসপারের হাত থেকে মুক্ত করে নিয়ে ফিওনা লজ্জায় পেছন ফিরে দাঁড়ালো। তাড়াতাড়ি হাত দুটো বুকের সামনে এনে আড়াআড়িভাবে এনে নিজের সমসম রক্ষা করার চেষ্টা করলো। তার নিঃশ্বাস তখনও দ্রুততায় ওঠানামা করছে, অথচ কথার উত্তর খুঁজে পাচ্ছিল না। জাসপার লক্ষ্য করলো ফিওনার সারা শরীর ঠান্ডায় কাঁপছে। কোনো কথা না বলে সে মাটিতে পড়ে থাকা ব্লেজারটি তুলে আবারও ফিওনার কাঁপন ধরা শরীরের উপর আলতো করে জড়িয়ে দিল। তারপর নিঃশব্দে পেছন থেকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চলো কক্ষে যাই, সেখানে তোমার সবকিছু দেখাবে।
ফিওনার রক্ত মাথায় ছুটে এলো, তার কান দুটি লজ্জা আগুনের মতো গরম হয়ে উঠল। এমন নির্লজ্জ উক্তির জবাব খুঁজে না পেয়ে সে তাড়াতাড়ি হাত দিয়ে নিজের দুকান চেপে ধরে শব্দগুলো তাড়াতে চাইল। এক মুহূর্ত দূর থেকে একবারে সব কিছু লক্ষ্য করছিল। তার চোখে বিস্ময় ঝলসে উঠল। এই কেমন নতুন প্রিন্স, এমন আচরণ, এক অনন্য বৈপরীত্য। প্রিন্স জাসপারের আচরণে অ্যাকোয়ারার মনে দ্বিধার স্রোত বইতে লাগলো। যে প্রিন্স কোনোদিনও নারীর দিকে ভালো করে তাকায়নি, অ্যালিসার মতো অভিজাত ড্রাগন কন্যার সঙ্গেও যার বিবাহ ঠিক করা, তার হাতটাও আজ পর্যন্ত ধরেনি জাসপার, সেই তিনি কি করে আজ এক মানব কন্যাকে এমন স্নেহময় তত্ত্বাবধানে জড়িয়ে নিচ্ছেন। ফিওনার কাঁপন দেখে ব্লেজারটি নিজের হাতেই তাকে জড়িয়ে দিতে দেখে যেন অ্যাকোয়ারার চোখে নতুন এক জাসপারকে উপস্থাপন করলো। সন্দেহ আর বিস্ময়ে অবশিষ্ট না থাকতে পেরে জাসপারের পিছু ফিরে তাকানোর আগে অ্যাকোয়ারা ছাদের দরজা থেকে সরে গেল। এদিকে ফিওনার দিকে তাকিয়ে জাসপার এক শান্ত অথচ গভীর কণ্ঠে বললেন, চলো এবার নিচে যাই। কাঁপতে কাঁপতে ফিওনা তার পিছু নিল। নিঃশব্দ সিঁড়িতে তাদের পদক্ষেপের শব্দ আরো গভীর হয়ে উঠল। ফিওনার শ্বাস আর জাসপারের দীর্ঘ সিঁড়ি বেয়ে নামতে নামতে সেই বিকেলেই এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দুজন একসাথে ছাদ থেকে নামতেই জাসপার নীরবে নিজের কক্ষে চলে গেল। ফিওনা করিডোর ধরে নিজের কক্ষের দিকে পা বাড়াতে হঠাৎ অ্যাকোয়ারার সামনে এসে পরে। চোখে মুখে জিজ্ঞাসা আর উদ্বেগের ছাপ নিয়ে ফিওনা জিজ্ঞেস করল, অ্যাকোয়ারা, তুমি আমাকে ছাদে একা রেখে কোথায় চলে গিয়েছিলে? অ্যাকোয়ারা খানিকটা বিব্রত হেসে বলল, আসলে একটা গুরুত্বপূর্ণ কাজের কথা হঠাৎ মনে পড়ে গিয়েছিল, তাই নিচে নেমেছিলাম। আর অনেকক্ষণ পরেই দেখি থারিনিয়াস আর আলভিরা হাউসে প্রবেশ করেছে। ওদের সামনে তো ছাদে আসা সম্ভব ছিল না, নইলে ওরা ঠিকই ধরে ফেলতো যে তুমিও ছাদে আছো। ভেবেছিলাম কিছু সময় পরে কৌশলে তোমাকে নামিয়ে আনবো, কিন্তু তখনই দেখি প্রিন্স হন হন করে ছাদের দিকে উঠে যাচ্ছেন, তাই আর সাহস পাইনি। ফিওনা একটু সুকুটি করে বলল, সরি অ্যাকু, আসলে আমি কৌতূহল সামলাতে না পেরে বাটনটা চাপ দিয়েছিলাম। অ্যাকোয়ারা চিন্তান্বিত দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে বলল, ফিওনা, এমন কোনো কাজ আর করো না প্লিজ। এতে শুধু তুমি না, আমাদের সবার বিপদ হতে পারে। এখন বরং নিজের ঘরে যাও, জামা কাপড় পাল্টে বিশ্রাম নাও। ফিওনা একরকম মাথা নেড়ে সম্মতি জানিয়ে অ্যাকোয়ারার কাছ থেকে বিদায় নিয়ে নিজের কক্ষে চলে গেল। অ্যাকোয়ারা করিডোরে নিস্তব্ধতা দাঁড়িয়ে থেকে এক অজানা আশঙ্কায় মগ্ন হয়ে হাঁটতে থাকে। তার মনে প্রশ্ন, কি এমন ঘটেছে প্রিন্সের মধ্যে যার ফলে সে এমন আচরণ করছে। কক্ষে প্রবেশ করে ফিওনা ভেজা কাপড় পাল্টানোর সময় ব্লেজারটা গা থেকে খুলতেই এক অদম্য আকর্ষণ অনুভব করলো। এক অদৃশ্য শক্তি তাকে সেই ব্লেজারের দিকে টানছিল। তার হাত সক্রিয়ভাবে ব্লেজারের উপর রেখে চোখ দুটো বন্ধ করলো। অল্প সময়ের জন্য তার উপরের দিকে চেনে নিয়ে ঘ্রাণ নিতে থাকলো সেই ঘ্রাণ। এক স্নিগ্ধ মাতাল করা সুবাস যা তার স্নায়ুতে অজান্তেই প্রবাহিত হচ্ছিল। জাসপারের গায়ের পারফিউমের ঘ্রাণ, তাতে ছিল কিছুটা মিষ্টি আর উষ্ণ আর আকর্ষণীয় ঘ্রাণ, যা হালকাভাবে এক ধরনের দারুচিনি আর সিগনেচার সিজলিং মশলার। ব্লেজারের প্রতিটি ভাঁজে ভাঁজে সেই অদ্ভুত সুবাস মিশে আছে। ফিওনার দৃষ্টি জড়িয়ে এলো সেই ঘ্রাণের প্রতি। এই অদৃশ্য আর্কিটেকচারের মধ্যেই লুকিয়ে ছিল কিছু এক গভীরতা, যা তাকে আকর্ষণ করছিল তার হৃদয়ের গহীনে। সেই ক্ষণিকের জন্য ঘ্রাণটিকে নিজের মধ্যে পূর্ণভাবে ধারণ করতে চাইছিল। সেই মুহূর্তে জাসপারের উপস্থিতি প্রতিটি শ্বাসে মিশে গিয়েছিল। সারাদিন কেটে গেল, ফিওনার আর জাসপারের সঙ্গে দেখা হলো না। সূর্য ঢলে পড়তে জাসপার তার ল্যাবের নির্জনতা আঁকড়ে ধরে ড্রাকনিসের সাথে সংযোগ স্থাপন করলো। গভীর মনোযোগে সে তার ভাইকে উদ্ধারের পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এক গভীর প্রত্যয় তার চোখে মুখে বিরাজ করছে। রাত গড়িয়ে গেছে, কিন্তু জাসপার সেই ল্যাবেই রয়ে গেছে। কাজ আর আলোচনা তাকে গ্রাস করে রেখেছে। অন্যদিকে ফিওনা বিশ্রামাগারের ঘরে তলিয়ে গেছে। আজকের দিনের ক্লান্তি তার শরীরে, মৃদু অসুস্থতা, ঘুম আর তার কাছে একমাত্র আরাম। গভীর নিদ্রায় ডুবে গেছে সে। দিনের ঘটনাগুলোর ভার ঘুমের চাদরে মুছে যাচ্ছে। এক অজানা শান্তি তার জগৎটাকে ছেঁকে রেখেছে।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই অ্যাকুয়ারা প্রতিদিনের মতো ফিওনাকে ডেকে তোলার জন্য তার কক্ষে প্রবেশ করে, কিন্তু আজ সবকিছু ভিন্ন মনে হলো। ফিওনা সাদা কম্বলের নিচে সম্পূর্ণভাবে ঢেকে নিশ্চল হয়ে শুয়ে আছে। অ্যাকুয়ারা একবার দুবার তার নাম ধরে ডাকলো, কিন্তু ফিওনা সাড়া দিল না। সে গভীর ঘুমে নিমগ্ন। মৃদু উদ্বেগে অ্যাকুয়ারা ফিওনাকে হালকা ধাক্কা দিতে গিয়ে থমকে গেল। ফিওনার শরীর স্পর্শ করতে অবাক হয়ে লক্ষ্য করলো যে তার ত্বক অস্বাভাবিক উষ্ণতায় দহন করছে। আগুনের উত্তাপে ঝলসে উঠেছে। এই তাপমাত্রা তাদের ভেনাসের স্বাভাবিক উষ্ণতার সমান, অথচ পৃথিবীতে এমন তাপমাত্রা অস্বাভাবিক আর অস্বস্তিকর। অ্যাকুয়ারা তৎক্ষণাৎ বুঝলো পৃথিবীর মানুষের জন্য এমন উত্তাপ কোনো সুস্থতার লক্ষণ নয়। এই তীব্র উষ্ণতা জ্বরের ইঙ্গিত দিচ্ছে। মানবদেহে অসুস্থতার প্রথম পদক্ষেপ। ফিওনার অসুস্থতা তার উদ্বেগকে আরও গাঢ় করে তুলল। সে ভাবতে লাগলো কিভাবে দ্রুত সাহায্য আনা যায় এই অসুস্থ মানব কন্যার জন্য। অ্যাকুয়ারা দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে থার্নিয়াস আর আলভিরাকে সবটা জানলো। ফিওনার অবস্থা শুনে তাদের চেহারাতেও গভীর উৎকণ্ঠা ভেসে উঠল। তারপর তারা সবাই নিঃশব্দে অপেক্ষায় দাঁড়িয়ে রইল, প্রিন্সের ল্যাব থেকে আসার প্রতীক্ষায়। অবশেষে গ্লাস হাউসের দরজা খুলে এক দুর্বার অথচ স্থির উপস্থিতি জ্যাসপার প্রবেশ করলো। লিভিং রুমে এসে সবার মুখে গাঢ় চিন্তার ছাপ খেয়াল করলো। সেই মুহূর্তে পুরো স্থানটির বায়ু ভারী হয়ে উঠল তার আভিজাত্যের প্রভাবেই। প্রতিটি পদক্ষেপে তার নির্ভীক চাহনি, কঠোর মুখায়ব আর প্রখর নির্লিপ্ততার আওয়াজ ফুটে উঠল। সবার কৌতূহল আর উৎকণ্ঠা ভেদ করে জ্যাসপার স্থির কণ্ঠে বলল, কি হয়েছে? সবাই এমনভাবে দাঁড়িয়ে আছো কেন একসাথে? তার প্রশ্নের প্রতিধ্বনি সুরে সবাই আরও সংকুচিত হয়ে পড়ল। থার্নিয়াস কিছুক্ষণ চুপ থেকে অবশেষে বলল, প্রিন্স, এই মানব মেয়েটির প্রবল জ্বর এসেছে। তার অবস্থা অত্যন্ত শোচনীয়। জ্যাসপারের মুখে এক মুহূর্তের জন্য চিন্তার রেখা পড়ল। সে নিজেকে অটল রেখে মুখের ভাব পাল্টালো না। নিজের সমস্ত উদ্বেগকে লুকিয়ে রেখে দাঁড়িয়ে রইল সবার সামনে, নিরাসক্ততার অদৃশ্য আড়ালে গভীর চিন্তায় ডুবে। জ্যাসপার থার্নিয়াসকে গভীর কণ্ঠে নির্দেশ দিল, ল্যাবে যাও। পৃথিবীর মানুষের জ্বর সারাতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার তা জেনে এসো। থার্নিয়াস আদেশ পেয়ে দ্রুত ল্যাবের দিকে এগিয়ে গেল। এরপর জ্যাসপার অ্যাকুয়ারার দিকে তাকিয়ে বলল, থার্নিয়াস আসার পর যা যা করতে হবে সে সব কিছু তুমি সম্পন্ন করবে। অ্যাকুয়ারা সাহস করে একটু এগিয়ে এসে বলল, প্রিন্স, আপনি একবার ফিওনাকে দেখে এলে কেমন হয়? তার কি অবস্থা তার নিজের চোখে দেখে আসতেন। কোনো প্রয়োজন নেই। জ্যাসপারের চোখে হালকা নির্লিপ্ততা ফুটে উঠল। বলে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠে গেল। সে নিজের কক্ষে পৌঁছে দরজা বন্ধ করে সে এক গভীর দীর্ঘশ্বাস ফেল। হৃদয়ের কোণে চাপা কষ্টকে বাইরে বের না হতে দেওয়ার জন্য নিজেকে সামলে নিল। অ্যাকুয়ারা দূর থেকে তাকিয়ে বুঝে গেল প্রিন্সের অন্তরে আদতে কোনো পরিবর্তন আসেনি। সে এখনো আগের মতোই কঠোর আর নিজের আবেগের প্রতি সম্পূর্ণ নির্মোহ। অবশ্যই থার্নিয়াস শহর থেকে প্রয়োজনীয় ওষুধপত্র, একটি থার্মোমিটার নিয়ে গ্লাস হাউসে ফিরে এলো। অ্যাকুয়ারা ধীর পায়ে ফিওনার পাশে এগিয়ে গেল। থার্মোমিটার তার মুখে রেখে জ্বর পরিমাপ করলো 104 ডিগ্রি। কাল বিকেলে ছাদে প্রচণ্ড ভিজে থাকার কারণে এমন তীব্র জ্বর আক্রমণ করেছে তাকে। ফিওনার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার শরীর সমস্ত শক্তি হারিয়েছে। অ্যাকুয়ারা তাকে প্রথমে সামান্য হালকা খাবার খাইয়ে দেয়। ফিওনার চোখে এক ধরনের ধোঁয়াটে আচ্ছন্নতা। চোখে মেলতে চাইলেই অনিচ্ছা সত্ত্বেও একটানা বুঝে আসতে থাকে। শীতল হাত ধরে অ্যাকুয়ারা তাকে ধীরে ধীরে বসিয়ে দেয়। যত্নের সঙ্গে ওষুধ মুখে তুলে দেয়। সব কিছু সম্পূর্ণ করার পর অ্যাকুয়ারা ফিওনাকে আবার আলতো করে শুইয়ে দেয়। কক্ষ ছেড়ে বেরিয়ে যাবার সময় অ্যাকুয়ারা একবার নিঃশব্দে তার ক্লান্ত মুখপানে চেয়ে থাকে। দিনের আলো অস্তমিত হয়েছে। রাতের নিস্তব্ধতায় ঘেরা গ্লাস হাউস ধীরে পায়ে ফিরল জ্যাসপার। পুরো বাড়িটা নিস্তব্ধ। সবাই নিজ নিজ কক্ষে গভীর ঘুমে বিশ্রামে নিমগ্ন। করিডোর দিয়ে হাঁটার সময় হঠাৎ ফিওনার কক্ষের সামনে এসে থমকে দাঁড়াইছে। কক্ষের ভেতর থেকে ক্ষীণ কণ্ঠে ফিওনার কথা ভেসে আসছে। মনে হচ্ছে কাউকে উদ্দেশ্য করে কিছু বলছে। জ্যাসপারের মনে হলো
কেউ তাকে এক অদৃশ্য সুতোয় টান দিয়ে নিয়ে যাচ্ছে। কৌতূহল চাপতে না পেরে কক্ষের দরজা খুলে গেল সে। ভেতরে প্রবেশ করতেই ফিওনার অবস্থায় চমকে উঠে সে। বিছানায় শুয়ে শরীর প্রচণ্ড কাঁপছে, অগ্নিশিখার মাঝে তপ্ত হয়ে জ্বলছে তার বিবর্ণ মুখে ক্লান্তির ছাপে স্পষ্ট, আর ঠোঁটের কোণে অস্থির বিড়বিড় ধ্বনি। অস্পষ্ট শব্দগুলো অজানা কোনো আর্থিক বহন করছে। জাসপার নীরব তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তার মুখে বিষাদময় কৌতূহলের রেখা ফুটে ওঠে। জাসপার নিঃশব্দে ফিওনার কক্ষের কাছে এগিয়ে দাঁড়ায়, তার কান ফিওনার মৃদু বিড়বিড় শব্দের দিকে নিবদ্ধ করে। ফিওনার কণ্ঠে ক্লান্তি আর একাকিত্বের গভীর ছাপ। সে অতীতের কারো উদ্দেশ্যে কিছু বলছে। ফিওনা অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে উঠে, মিস ঝাং, কোথায় আপনি? গ্র্যান্ডপা কেন আসছে না? আমার এত জ্বর, তিনি এখন আমায় দেখতে আসলেন না। মিস ঝাং, আপনি জানেন না জ্বর এলে আমার ভয় করে, একা ঘরে এইভাবে থাকতে পারি না আমি। জাসপার স্থির চোখে তাকিয়ে থাকে তার দিকে। তার হৃদয় ক্ষণিকের জন্য নীরব অনুভূতির ভারে আবদ্ধ হয়। সে অনুভব করতে পারে ফিওনার সেই নিঃসঙ্গতা, যা হয়তো এই মানবকন্যার কোমল জীবনে প্রাচীন স্মৃতির জ্বালা বহন করছে। কিছুক্ষণ নীরবতা, হঠাৎ ফিওনার কণ্ঠ আবার প্রতিধ্বনি হয়, ভেঙে পড়ে স্মৃতির ভারে। বাবা মা কোথায় তোমরা? কেন আমায় রেখে চলে গেলে? তোমাদের কেন বাঁচিয়ে দিল না? তোমাদের ছাড়া আমি অসহায়। ফিওনার কণ্ঠের এই যন্ত্রণার আকুতি অদৃশ্য শূন্যতার গভীরে তলিয়ে যাচ্ছে। জাসপার স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার মনে এক চাপা কৌতূহল আর অজানা অনুভূতির স্রোত বয়ে যায়, কিন্তু তা বুঝতে না দিয়ে নির্বিকার চিত্তে উল্টো ঘুরে কক্ষ থেকে বেরিয়ে যেতে উদ্যত হয় সে, যাতে করে এই মানব মেয়ের একাকিত্ব তার শক্তিময় সত্তাকে ছুঁতে না পারে। ফিওনা পুনরায় মৃদু গলায় বলল, মিস ঝাং, আমার খুব তৃষ্ণা পেয়েছে, প্লিজ পানি, আমি পানি খাবো। তার কণ্ঠে দুর্বলতা, ক্লান্তি আচ্ছন্ন। জাসপার মুহূর্তেই থেমে যায়, তার চোখে কিছু চিন্তা চলে আসে, তারপর এক আর্দ্র নিঃশ্বাস। ঘুরে দাঁড়ায় সে। তখনও ফিওনা বিড়বিড় করে পানি চাইছে। জাসপার ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে আসে, ফিওনার পাশে বসে, তার পিঠ বেড হেডের সাপোর্টে ঠেকিয়ে অতি সাবধানে পানির গ্লাস হাতে নিল। ফিওনার মাথাটা এক হাতে নরমভাবে উঁচু করে জাসপার তার ঠোঁটের কাছে গ্লাসটি নিয়ে আসলো। ফিওনার ঠোঁটগুলো অল্প একটু খুলে পানির স্পর্শে সাড়া দিল। কিছু পানি তার ঠোঁটের কোণ বেয়ে থেকে ঝরে পড়ে, যা ঠোঁটের কিনারা বেয়ে বুকের কাছে জামাটা খানিকটা ভেজে যায়। জাসপারের চোখে চোখে অবলোকন করে, তার কোমলতায় কিছু অজানা অনুভূতি জাগিয়ে তোলে। ফিওনার অজান্তেই হাতের সঙ্গে ঠোঁট বেয়ে পড়া পানি আবারও শরীরে নরম ছোঁয়ার মতো অনুভব হয়। তখন জাসপারের মন ধীরে ধীরে কাঁপছিল, না জানি কেমন এক অনুভূতির তরঙ্গে। জাসপার পানি খাইয়ে ফিওনাকে আলতো করে শুইয়ে দিয়ে উঠে যেতে উদ্যত হয়, কিন্তু হঠাৎই ফিওনার অবশ হাতটি তার কোনোই ধরে ফেলে। মৃদু স্পর্শে থমকে যায় জাসপার। ফিওনার স্পর্শে এমন এক নির্ভরতা, তাকে গভীর কোনো টানেই টেনে রাখে। ফিওনার কণ্ঠে অসহায় আকুতি। ফিওনা অনবরত কাঁপছে, তার গরম হাতটি জাসপারের কোণে আঁকড়ে ধরেছে। সে ফিসফিসিয়ে বলেই উঠল, প্লিজ মিস ঝাং, আমাকে একা রেখে যাবেন না। আমি অসুস্থ হলে আপনি তো সবসময় আমার পাশে সারা রাত ধরে থেকেছেন, যেমন ছোটবেলায় মা থাকতো। প্লিজ, আমার ভয় লাগছে, আমার কাছেই থাকুন না। অসুস্থতায় দুর্বল ফিওনার সেই কথাগুলো তার হৃদয়ে এক নির্ভীত কোণে আঘাত করে। জাসপার থমকে যায়। ফিওনার হাতের তপ্ত স্পর্শ তাকে থামিয়ে দেয়। কোনো কথা না বলে সে ধীরে ধীরে ফিওনার হাতের ওপর নিজের হাত রাখে, অনুভব করে সেই মানবীয় তাপ আর অসহায়ত্ব। ফিওনা ধীরে ধীরে জাসপারের হাতটি নিজের গালের পাশে রেখে চেপে ধরে, মৃদু স্বরে বলে উঠল, আপনার হাতটা খুব শীতল মিস ঝাং, মনে হচ্ছে আবার জ্বর এখনই সেরে যাবে আমার। তার কণ্ঠে গভীর প্রশান্তির আভাস। সেই শীতলতার স্পর্শে যন্ত্রণা মুছে যাবে। জাসপারের কঠিন দৃষ্টি কিছুটা নরম হয়ে আসে, তবে মুখের রেখায় কোনো ভাবান্তর ফুটে উঠে না। তবুও তার হাতের শীতলতা নিঃশব্দে ফিওনার অবসন্ন মনকে আশ্রয় দেয়। সেই মুহূর্তে তাদের চারিপাশে এক নীরবতা, আচ্ছন্নতা নেমে আসে।
জাসপার ফিওনার গালের স্পর্শে এক গভীর তাপ অনুভব করলো। তার শরীরের উত্তাপ অশান্ত আগুনের মতো জ্বলছে। মেয়েটি ক্ষীণ অবিরাম কাঁপুনি কম্বলের নিচে ধীরে ধীরে বেড়ে চলেছে। আর তা দেখে এক মুহূর্ত চিন্তায় ডুবে যায় জাসপার। এরপর কিছু না ভেবে ফিওনাকে আলতো করে নিজের বুকে টেনে নেয়, দু হাতে তাকে নিবিড় করে জড়িয়ে রাখে। তার নিজের উষ্ণতায় এই অসহায় দেহটির শীতল যন্ত্রণাকে প্রশমিত করার তাগিদে ফিওনা সেই উষ্ণতার আশ্রয় শিথিল হয়ে জাসপারের কোমরের শার্টটা শক্ত করে ধরে রাখে, যাতে করে তাকে একা রেখে সে আর যেতে না পারে। তবে অসুস্থতায় ফিওনার চোখ ভারী হয়ে আসে, চোখ বেয়ে ধীরে ধীরে নীরব অশ্রুধারা গড়িয়ে পড়ে। সেই মুহূর্তে জাসপার তার গালে হাত রেখে মৃদু স্পর্শে মুখটা একটু তুলে ধরে। ফিওনার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু তার বুড়ো আঙুলে এসে ঠেকে। এই স্পর্শের নিঃশব্দে কেবল এক অনাবিল প্রশান্তির ছায়া, যে নীরবভাবে তাদের দুজনকে এক নিবিড় আশ্রয় জড়িয়ে রেখেছে। জাসপার নিজে বুঝতে পারছিল না কেন সে ফিওনাকে এত কাছাকাছি টেনে নিয়ে আসছে, কেন তার অসুস্থতা তাকে এত গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। তার চোখের সামনে মেয়েটির দুর্বল কাঁপতে থাকা শরীর আর সে কষ্ট যা সে নিঃশব্দে সহ্য করছে, এগুলো সব কিছুই এক অদ্ভুতভাবে জাসপারের হৃদয়ের গহীনে কোথাও গভীর আঘাত করছে। তার ভেতরে ড্রাগন সত্তা, যে একসময় সর্বভোগ শক্তি আর শীতল নিঃসঙ্গতায় ডুবে থাকত, আজ এক অতিরিক্ত সূক্ষ্ম অনুভূতির কাছে পরাজিত হচ্ছিল। এই যে কি কোনো এক অপরিচিত টান তাকে বেঁধে ফেলেছে। জাসপার জানতো ডিভাইসের নির্দেশে তাকে ফিওনাকে দূরে রাখতে হবে, কিন্তু সে না চাইলেও এক অজানা আবেগ তাকে বাধ্য করছে তাকে আঁকড়ে ধরতে। কি তা প্রেম? কি সত্যি তার হৃদয়ে এখন সেই মুহূর্তে কিছু চায় যা সে কখনো অনুভব করেনি? ফিওনার কাঁপতে থাকা দেহ, তার চঞ্চল হৃদয়ে কোনো গভীর কিছু কি ছুঁয়ে যাচ্ছিল? ফিওনার নরম শ্বাস প্রশ্বাস, তার ত্বকের উষ্ণতা, এগুলি জাসপারের কাছে মুহূর্তের জন্য ভীষণ মধুর এক স্বপ্ন হয়ে উঠেছিল। তার মুখটা আরও কাছে এনে ফিওনার নিঃশব্দ কান্না, তার অসুস্থতা, সব কিছু গভীরে প্রবাহিত হচ্ছিল। কেন এমন অনুভূতি হচ্ছে? কেন তার হৃদয়ে এত গভীর টান সৃষ্টি হচ্ছে? তার ড্রাগন সত্তা, যে জানতো কিভাবে নিজেকে শাসন করতে হয়, আজ এক নিঃস্ব ভীরু প্রেমিকের মতো একে অপরের অগোছালো হৃদয়ের সামনে দাঁড়িয়েছিল। জাসপার বুঝতে পারল তার অস্তিত্বের কোনো জায়গা এই অনুভূতিই ছিল। সম্ভবত সে কখনো অনুভব করতেই পারেনি, কিন্তু আজ এই মুহূর্তে যখন তার হাত ফিওনার মুখের কাছে ছিল, যখন তার চোখ ফিওনার চোখের দিকে তাকিয়েছিল, তার হৃদয়ের গহীনে এক নীরব পরিবর্তন ঘটছিল। ফিওনা, যার প্রতি সে এতদিন কঠোর নিষ্ঠুর ছিল, আজ তার প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করছে। জাসপারের মনে মনে আওড়ালো, তার চোখ ফিওনার মুখের দিকে স্থির ছিল। সে নিজেই কোনো এক অজানা চুম্বকতার কাছে বাধ্য হয়ে চলে আসছে। তবে কি আমি সত্যি এই হিউম্যান গার্লটার প্রেমে পড়েছে? তার মুখে অস্থিরতা ফুটে উঠল অস্বাভাবিকভাবে প্রশ্নে। সকালবেলা নরম আলো কাচের দেয়ালের ফাঁক দিয়ে ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। ফিওনা ধীরে ধীরে চোখ খুলে আলোর তীব্রতা সহ্য করতে চেষ্টা করে। চোখ পিটপিট করতে করতে সে উঠে বসে। মাথার ভেতর খানিকটা ভারী ভাব। ঘর জুড়ে ছড়ানো আলো, তাকে ঘিরে থাকা কাচের দেয়ালগুলো আরও উজ্জ্বল স্বচ্ছ হয়ে উঠেছে। বিছানায় বসে ফিওনা নিজেকে একবার ভাবতে শুরু করলো। শরীর দুর্বল, তবে অবাক ব্যাপার হলো জ্বর একেবারেই নেই। তার অভ্যস্ততা অনুযায়ী এভাবে ভেজার পর অন্তত কয়েকদিন অসুস্থ থাকার কথা হয়। এই হঠাৎ সুস্থতা অলৌকিক কিছু। মাথায় নানান প্রশ্ন ভিড় জমায়। নিজের হাতের তালু দুটো দেখে বুঝতে চেষ্টা করে, কিন্তু কোনো জবাব খুঁজে পায় না। সেই রাতের কোনো ঘটনা এক গভীর রহস্যের আভাস দিয়ে গেছে, যার ব্যাখ্যা শুধু জাসপারের উপস্থিতি আর তার অদ্ভুত যত্নের মাঝে লুকিয়ে আছে।
হঠাৎ ফিওনা নাকে আচমকা এক টুকরো ঘ্রাণ এসে আঘাত হানলো। খুবই চেনা পরিচিত কোনো মৃদু সৌরভ তার নাসার রন্ধ্র ভেদ করে মস্তিষ্কে পৌঁছে গেছে। একটু বিভ্রান্ত হয়ে নিজের জামার কলার ধরে শুকল সেই পরিচিত সুবাস, যা তাকে তীব্রভাবে মনে করিয়ে দেয় কোনো কাছের মুহূর্তকে স্পর্শকে। ঘ্রাণটা জাসপারের সেই বিশেষ পারফিউমে, যা তাকে সবসময় এক রহস্যময় অভিজাততার মোহে ঘিরে রাখে। কিন্তু ফিওনা এখনও ভেবে কুল পাচ্ছে না তার পোশাক থেকে কিভাবে জাসপারের পারফিউমের ঘ্রাণ আসছে। সেই সৌরভ তার সত্তার এক অংশ হয়ে আছে। মনে হতে থাকে এই রাতে তার অবচেতনে কিছু ঘটে গেছে যা পুরোপুরি স্মরণে আনতে পারছে না সে। ফিওনা ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠল। তার ক্লান্ত শরীরে এক নতুন সজীবতা ছোঁয়া। মস্তিষ্কে তার প্রশ্নের ভারে ক্লান্ত না করে সোজা সে বাথরুমে প্রবেশ করলো। মুখে ছিটিয়ে নিল শীতল পানির ঝাপটা। হালকা সজীবতার স্পর্শে কিছু সতেজ অনুভব করলো। রাতের ক্লান্তি সমস্ত ভার জলেই ভেসে গেল। কিছুক্ষণ পর আয়নার সামনে দাঁড়িয়ে ফিওনা একটা আরামদায়ক পোশাক বেছে নিল, যা তার শরীরকে হালকা উষ্ণতার ছোঁয়া দেবে। নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিয়ে ধীরে ধীরে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। কিচেনের দিকে পা বাড়ালো। এক নতুন সকালের আলোকে আলিঙ্গন করতে প্রস্তুত। গতকাল রাতে নিস্তব্ধতা জাসপার ফিওনাকে নিবিড়ভাবে আঁকড়ে ধরে রেখেছিল। তার উষ্ণতায় ফিওনার জ্বর কমে যায়। কখন যে ঘুমে তার চোখের পাতা ভর করেছিল সে নিজেও জানে না। ভোরের আলো ফোটার আগে হঠাৎ তার ঘুম ভাঙে। জেগে দেখে ফিওনার গায়ের ঘাম তার শার্টে মিশে আছে। শরীর শান্তির এক স্পর্শে ডুবে রয়েছে। মৃদুভাবে কপালে হাত রেখে সে অনুভব করলো ফিওনার জ্বর সেরে গেছে। এক নিঃশ্বাসে স্বস্তির ছায়া ফুটে উঠল তার চোখে। ধীরে ধীরে ফিওনাকে বিছানায় শুইয়ে দিয়ে উঠে দাঁড়ায়। নীরবে এক টুকরো সাদা নরম সুতি কাপড় ভিজিয়ে আলতো করে ফিওনার ঘাম মুছে দেয়। মুখ গলা সেই ছোঁয়ায় ফিওনার অসুস্থতা মুছে যায়। তারপর সযত্নে কম্বল ঠিক করে দিয়ে একবার পেছনে তাকিয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে যায় জাসপার অরিজেন। সকালবেলা ফিওনাকে রান্নাঘরে দেখে অ্যাকুয়ারার বিস্ময় অন্ত রইল না। ফিওনার সুস্থতার এই দ্রুত পুনরুদ্ধার তার মনোবিজ্ঞানকে চমকে দিল। গতকাল সে ফিওনাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে এসেছিল, কিন্তু একবারও ফিওনার ঘরে ফেরেনি। ড্রাগন হওয়ার অভ্যাসে মানবিক যত্নের সূক্ষ্মতার কথা সে ভাবে না। অবহেলায় ফেলে আসা সেবার প্রয়োজনীয়তা সম্পর্কে তার বোঝার অক্ষমতা প্রকট। অ্যাকুয়ারা জানে না মানুষের শরীরে যেমন নাজুক তেমনি অসুস্থতার সময় তাদের মন আরও বেশি দুর্বল হয়ে পড়ে। যখন তাদের প্রয়োজনের সহচর্য, সেবা আর যত্ন একান্ত প্রয়োজন। অসুস্থ শরীরে তারা একা থাকতে পারে না। তাদের পাশে কেউ না কেউ থাকলে সেই একাকিত্বই তাদের মনের উপর প্রভাব ফেলে। কিন্তু ড্রাগনের সরল নির্বিকার মনোভঙ্গি মানব মনের সেই জটিলতা বোঝে না। তার কাছে শুধু ওষুধই সেবার সমাধান। সকালবেলা স্নিগ্ধ আলোয় অ্যাকুয়ারা নিরিবিলি মনোযোগী হাতে ব্রেড তৈরি করছিল। ফিওনারও ও পাশে এসে সাহায্যের হাত বাড়ায়। মাঝে মাঝে আটা গুছিয়ে দিচ্ছে, তো কখনো অ্যাকুয়ারার ইশারায় কিছু উপকরণ এগিয়ে দিচ্ছে। কিচেনের এই শান্ত মুহূর্তে চারিপাশে এক নীরব আনন্দের আবহ ছড়িয়েছিল। ঘরের অন্য প্রান্তে থারিনিয়াস আর আলভিরা এখনো ঘুমের ঘোরে আচ্ছন্ন। তাদের নিঃশ্বাসের শব্দ এই শান্ত সকালের সঙ্গে মিশে গেছে। আর জাসপার কাল রাতে ঠিকমতো ঘুমোতে পারেনি। সেই ভোরবেলায় নিজের কক্ষে এসেছিল, তাই অবশেষে গভীর ঘুমে মগ্ন এখনো। খানিক সময় বাদে ধীরে ধীরে আলভিরা আর থারিনিয়াস ডাইনিংয়ে এসে বসে। থারিনিয়াস তাদের জানায় যে জাসপারকে এখন বিরক্ত করতে নিষেধ করা হয়েছে, কারণ সে এখন ঘুমে আচ্ছন্ন। তাই সকালে নাস্তার টেবিলে শুধু থারিনিয়াস আর আলভিরা বসে খেতে শুরু করে। তাদের মধ্যে এক ধরনের নিশ্চিত অনুভূতি। দীর্ঘ অপেক্ষার পর একটা স্নিগ্ধ সকাল এসেছে অবশেষে। অ্যাকুয়ারা আর ফিওনা নাস্তা শেষ করে ফিওনা ধীর পায়ে নিজের কক্ষে ফিরে আসে। অনুভব করে যে আজকে সকালে এই প্রশান্তিটা তার শরীরে ও মনে এক ধরনের আরাম এনে দিয়েছে। এদিকে অ্যাকুয়ারা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গ্লাস হাউস থেকে বাইরে বের হয়ে যায় সকালের এই কাজগুলো ও নিঃশব্দে সম্পূর্ণ করার জন্য। অ্যাকুয়ারা ধীরে ধীরে বাড়ির কিচেনে ফিরে আসে। তার চোখে সেই শান্ত কিন্তু গভীর এক প্রজ্ঞা ছিল। দুপুরের খাবার সে একাই প্রস্তুত করে নিয়েছে।
একেবারে নিখুঁত আর স্বাদে সুমিষ্ট। তবে খাবার তৈরি করার পর তার মন আর কিছুটা অন্যদিকে চলে গিয়েছিল। সে কিচেনে দাঁড়িয়ে এক এক করে কিছু উপকরণ সংগ্রহ করলো যা ছিল কেবল প্রকৃতির হাতে তৈরি উপহার। হালকা সুগন্ধি তেল, ফুলের রস, মধু আর কিছুটা ভেষজ মিশ্রণ, যা তার দক্ষ হাতের কাজ। সে এগুলোকে অতি যত্নে ছোট ছোট কৌটোয় ভরে সুরুচিপূর্ণভাবে সাজালো। একে একে কৌটোগুলো ট্রেতে সাজানো হলো আর তার চোখে এক তৃপ্তি ফুটে উঠল। এই উপকরণগুলো শুধু এক প্রাকৃতিক রূপ নয়, বরং ফিওনার জন্য এক নিখুঁত মনোভাব আর ভালোবাসার চিহ্ন। এবার সে ট্রেটি হাতে তুলে নিল, সুনিপুণ দৃষ্টিতে সমস্ত কিছু ঠিকভাবে সাজিয়ে নেওয়ার জন্য। অ্যাকোয়ারা কিচেনের দরজা দিয়ে বের হয়ে সিঁড়ি বেয়ে ফিওনা কক্ষের দিকে অগ্রসর হলো। ফিওনা কক্ষের দরজা খুলে যেতেই কক্ষে প্রবেশ করে ফিওনার সামনে এসে দাঁড়ালো কাঁপা কাঁপা হাতে ট্রেটি। একটু শ্বাস ফেলে ঠিক করে তার সামনে রেখে বলল, এগুলো তোমার জন্য এনেছি, কিছু বিশেষ উপকরণ। আজকে তোমাকে আমি আমার নিজের মতো করে সাজিয়ে দেব। ফিওনার চোখে এক নতুন আশ্চর্যতা ঝলমল করলো। তার সামনে সাজানো কৌচুগুলো দেখে সে আশ্চর্য হয়ে গিয়েছিল। ফিওনা অবাক হয়ে অ্যাকোয়ারার দিকে তাকালো। তার চোখে প্রশ্নের ঝিলিক। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, এগুলো কি অ্যাকোয়ারা? অ্যাকোয়ারা এক দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল। এগুলো মেকআপ আইটেম। ফিওনার মুখে বিস্ময়ের ছাপ। মেকআপ? কোথায় পেলে এইসব? অ্যাকোয়ারা তার হাতের ট্রেটি কিছুটা এগিয়ে দিয়ে বলল, পাইনি, আমি নিজে বানিয়েছি প্রাকৃতিক উপাদান দিয়ে। ফিওনার চোখে অবিশ্বাসের উজ্জ্বল ফুটে উঠল। কি বলছো? প্রাকৃতিকভাবে মেকআপও তৈরি করা যায়? অ্যাকোয়ারা এক মুহূর্ত মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি, এখন দাঁড়াও। তারপর অ্যাকোয়ারা নরম মৃদু হাতে কৌটোগুলোর একটি একটি করে খুলে নিয়ে ফিওনাকে মেকআপের উপকরণগুলো দেখাতে লাগলো। অ্যাকোয়ারা এক এক করে কৌটোগুলি খুলে ফিওনার সামনে রাখলো। তার মুখে এক অবর্ণীয় উচ্ছ্বাস ছিল। সে তার প্রিয় সৃষ্টির মধ্যে দুনিয়ার সকল সৌন্দর্য ঢেলে দিয়েছে। এই দেখো, বলে অ্যাকোয়ারা একটি ছোট্ট কৌটো তুলে ধরল। এটা হচ্ছে লিপস্টিক। গোলাপ ফুল, বেগুনিয়া ফুল আর জবা ফুল একসাথে মিক্স করে আমি তৈরি করেছি। ফিওনা বিস্ময় অবাক হয়ে কৌটোটির দিকে তাকালো আর অ্যাকোয়ারা অন্য কৌটোটি তুলে বলল, আর এটা হচ্ছে কাজল, চারকোল আর কালো শিমুলের গুঁড়ো দিয়ে তৈরি। অ্যাকোয়ারা এরপর এক দৃষ্টি দিয়ে একটি গোলাপি রঙের কৌটো দেখিয়ে বলল, এটা ব্লাশন, যা আমি পলাশ ফুলের পাপড়ি আর চাপা ফুলের পাপড়ি মিলিয়ে তৈরি করেছি। শেষে একটি উজ্জ্বল কৌটোটি তুলে ফিওনাকে দেখিয়ে বলল, আর এই দেখো, এটা হাইলাইটার, মুক্তা ফুলের গুঁড়ো দিয়ে তৈরি করেছি, সঙ্গে মধু আর হালকা দুধ মিশিয়ে। ফিওনার চোখে এক ধরনের বিস্ময় ছড়িয়ে পড়ল। সে কোনো অদৃশ্য জাদুর মাঝে হারিয়ে গেছে। প্রতিটি উপকরণ, তার রং, গন্ধ আর অনুভূতি, এগুলো এক মধুর কল্পনা যা অ্যাকোয়ারার হাতে জীবন্ত হয়ে উঠেছে। জানো অ্যাকোয়ারা, আমি সাজতে অনেক ভালোবাসি। আমার অনেক কসমেটিক্স আইটেম ছিল, জীবনের রং, আনন্দ সব কিছুই ছিল, কিন্তু এইখানে আসার পর সব কিছু নিঃশেষ হয়ে গেছে। সাজার ইচ্ছেটাও আর নেই। তবে এগুলো দেখে আজকে সাজতে ইচ্ছে করছে অনেক। অ্যাকোয়ারা তার কথাগুলো শুনে হালকা এক হাসি দিয়ে বলল, হ্যাঁ ফিওনা, তোমার জন্যই তো এনেছি। সে হাতে তুলে ধরে একটি সুন্দর রঙিন ব্রেসলেটে পিঙ্ক ড্রেস, যা ফিওনার জন্য তৈরি। আর এই যে, এই ড্রেসটা পরে আসো, আমি সাজিয়ে দেব তোমাকে। ফিওনা ড্রেসটিকে হাতে তুলে নিল। তার মধ্যে যেন পুরনো স্মৃতির মতো একটা আবেগ খেলা করছিল। এই ছোট্ট মুহূর্ত যেখানে সে তার প্রিয় সাজগোজের জগৎ ফিরে পাচ্ছিল। অবশেষে ফিওনা ড্রেসটি হাতে তুলে নিয়ে ধীরে ধীরে তা পরিধান করলো। ড্রেসটি ছিল মিষ্টি, কোমল, হালকা গোলাপি রঙের জর্জেট ফ্রক, যা তার কোমল সিলুয়েটকে আরও বেশি সুন্দরভাবে তুলে ধরেছিল। ড্রেসটির দৈর্ঘ্য ছিল হাঁটুর উপর পর্যন্ত। তার হাতা ছিল কাঁধের নিচে, গলা উন্মুক্ত, যা তার কোমল আর স্নিগ্ধ বাহুতে অদ্ভুতভাবে অনুরিত হচ্ছিল। এই সাদামাটা তবুও রাজকীয় পোশাক তার
অভিজ্ঞ জ্ঞানকে নতুনভাবে চিত্রিত করছিল। ফিওনা বিছানায় এসে বসতে অ্যাকুয়ারা সাবধানে তার কাছে এগিয়ে গেল। প্রথমে কাজলটি ফিওনার চোখের নিচে লাগিয়ে দিল একদম সূক্ষ্ম হাতে। ফিওনার চোখের অঙ্কন জীবন্ত হয়ে উঠল। এরপর ধীরে ধীরে ব্লাশনটি তার গালে হাড়ে মৃদু হাতে ছড়িয়ে দিল। গোলাপি রঙের মিশ্রণে ফিওনার গাল একেবারে আভায় ঝলমল করতে শুরু করলো। হাইলাইটার তার গালের উপরের অংশে আর নাকের ডগায় হালকা করে লাগিয়ে দিয়ে ফিওনার সৌন্দর্য আরও ফুটে উঠল। এরপর অ্যাকোয়ারা লিপস্টিকটি সযত্নে ফিওনার ঠোঁটে লাগালো, একদম ন্যাচারাল গোলাপি শেডে, যা তার মুখাবকে এক নতুন উজ্জ্বলতা দিল। ফিওনার গলায় এক সুন্দর মুক্তোর মালা পরিয়ে দিল অ্যাকোয়ারা। মালাটি গলার সাথে এত সুন্দরভাবে বসে মনে হলো যেন প্রাচীন যুগের কোনো রাজকুমারীর শোভা। শেষে ফিওনার বাদামি চুলে ছোট ছোট সাদা চন্দ্রমল্লিকা ফুলগুলি দিয়ে দিল অ্যাকোয়ারা। তার চুলে এক ফোঁটা শীতলতা আর কোমলতা ছোঁয়া এসে পড়ল। ফিওনার পুরো রূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য প্রতিচ্ছবি হয়ে উঠল, যেখানে প্রতিটি উপকরণ তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছিল তার গভীর আর রহস্যময় ব্যক্তিত্বের দিকে। ফিওনাকে দাঁড় করিয়ে রেখে অ্যাকোয়ারা তার চোখে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য পৃথিবী থমকে গিয়েছিল, কোনো শব্দ ছিল না, শুধুমাত্র ফিওনার সৌন্দর্যেই মগ্ন ছিল। তার মুখে মিষ্টি হাসি, চোখে স্নিগ্ধতা আর গালে সেই পল্লবিত রং, সবকিছুই এক অনবদ্য চিত্র। পৃথিবীর মানবীরা এত সুন্দর হয়, আজ বুঝলাম। একদম কোনো রূপকথার পরি লাগছে ফিওনা তোমাকে। অ্যাকোয়ারা বলে উঠল, তার চোখে এক গভীর প্রশংসা। ফিওনা একটু হাসলা। যাও অ্যাকোয়ারা, তুমি তো একটু বেশিই বলছো। তোমার রূপ দেখেছো কখনো? তোমার সৌন্দর্য কতটা? না ফিওনা, অ্যাকোয়ারা আসলে সোজাসুজি বলল। তোমার মতো না। তোমার সৌন্দর্যের তুলনা কোনো ফুলের সাথেই নেই। ফিওনার মুখে মৃদু হাসি এলো। কিন্তু অ্যাকোয়ারা, আমি তো দেখতেই পাচ্ছি না আমায় কেমন লাগছে। অ্যাকোয়ারা তখন ফিওনার সামনে একখানা শুদ্ধ সিলভার গ্লাসের প্রতিবিম্ব ধরল। ফিওনা নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠল। সারা শরীরের প্রতিটি কোণে এক অদ্ভুত ঝিলিমিলি দেখতে পাচ্ছিল সে। আজকের সাজে, এই প্রাকৃতিক মেকআপে নিজের সেই সৌন্দর্য প্রথমবার দেখতে পেল। আজকের সাজে তার অস্থির বোধটাও একেবারে দূরে সরে গিয়েছিল। কেমিক্যাল মেকআপের সাজে এতটা সুন্দর লাগেনি। আজকের সাজে সে নিজেকে এক নতুন রূপে আবিষ্কার করলো, এক রূপকথা রাজকুমারী যার সৌন্দর্যের কোনো তুলনা নেই। দুপুরবেলা ডাইনিং টেবিলে জাসপার, আলভিরা আর থাইনিয়াস বসে অপেক্ষা করছে, আর অ্যাকোয়ারা খাবারগুলোকে একে একে সাজিয়ে দিচ্ছে। তবে বরাবরের মতো পরিবেশনের দায়িত্বটা ফিওনার উপরেই। ফিওনা নিচে নামতে চায়নি, কিন্তু জাসপারের রাগের কথা মনে পড়তেই তার আর অন্য কোনো উপায় থাকলো না। মনে মনে বিরক্ত হলো, আসতে হলো, কারণ না এলে জাসপার আবার নতুন কোনো উপহাস ছুড়ে দিবে। সেই রাগও সহ্য করতে হবে। এই মুহূর্তে সৌন্দর্যের ভার তার মনে কোনো প্রশান্তি এনে দিচ্ছে না, বরং খাবার পরিবেশনের মতো একটি সাধারণ কাজ তার কাছে আজ অভ্যস্তির চেয়েও অনেক বেশি তিক্ত লাগছে। নিজের কষ্ট আর অপছন্দ লুকিয়ে মুখে কঠোরতা নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো লিভিং রুমের দিকে। জাসপার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। সকালে নাস্তা না করে থাকার পর এখন অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। ফিওনার অপেক্ষায় না থেকে অ্যাকোয়ারাকে খাবার পরিবেশন করতে বলে সে। আলভিরা, থাইনিয়াস আর অ্যাকোয়ারাকে সঙ্গে নিয়ে জাসপার খাবার টেবিলে খাবার খেতে শুরু করে। ঠিক তখনই কাঠের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে ফিওনা। অ্যাকোয়ারা হঠাৎ তাকিয়ে বলে, ওই তো ফিওনা চলে এসেছে। জাসপার এক মুহূর্তের জন্য সিঁড়ির দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে ফেলে, কিন্তু মনে মনে কিছু একটা উপলব্ধি করে। আবার তাকায়। ফিওনার নতুন সাজে আবির্ভাব, তার সেই স্নিগ্ধ আর স্বপ্নীল রূপ দেখে জাসপারের মুখে কোনো কথা আসে না। এক অসম্ভব চমক ভরে যায় তার দৃষ্টিতে, যদিও মুখে সে কিছু প্রকাশ করলো না। ফিওনা ধীরে ধীরে সিঁড়ির ধাপ শেষে এসে দাঁড়ায়। ততক্ষণে টেবিলে বসে থাকা সবাই খেতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ সে একপাশে দাঁড়িয়ে থাকে, কি করবে বুঝতে পারছে না। ফিওনাকে এখন সবার সামনেই পুরোপুরি দেখা যাচ্ছে। জাসপারের দৃষ্টি আটকে গেল ফিওনার উপর।
তার সৌন্দর্যের মৃদু আলোয় লিভিং রুমটা কিছুক্ষণের জন্য থমকে গেছে। ফিওনার দিকে তাকে জাসপার এক টুকরো গাজর চামচে নিয়ে মুখে তোলে, কিন্তু টেবিলে না তাকিয়ে এমনটা করায় একসময় খেয়াল করলো সে আসলে খালি চামচই কামড়ে ধরেছে। চামচটা মুখে রেখে জাসপার চারপাশে একবার চোখ বুলালো। থাইনিয়াস, আলভিরা, অ্যাকুয়ারা সবাই যার যার মতো খাওয়াতে ব্যস্ত। তাদের কেউই তার এই ছোট্ট অপ্রস্তুত মুহূর্তটি লক্ষ্য করেনি। এতে জাসপার একটু স্বস্তির নিঃশ্বাস ফেল। দ্রুত এক গ্লাস পানি তুলে মুখে ঢেলে নিল, নিজের অস্বস্তি মুছে ফেলার চেষ্টা করলো। জাসপার আচমকে উঠে দাঁড়ায়, আমার খাওয়া শেষ। বলেই তাড়াহুড়ো করে ডাইনিং টেবিল ছেড়ে বাইরে বেরিয়ে যায়। তার গন্তব্য ল্যাব লিভিং হাউসের বাইরে। দ্রুত পায়ে এগিয়ে যায় সে। ফিওনা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তার গমন পথে চোখ স্থির। এরপর ধীরে ধীরে কিচেনের দিকে পা বাড়ে নিজের খাবার নেয়ার উদ্দেশ্যে। ল্যাবে প্রবেশ করে জাসপার ক্লান্ত শরীরে এক্সিকিউটিভ চেয়ারে বসে পড়ে, মাথা